পানিপথের প্রথম যুদ্ধ এবং খানুয়ার যুদ্ধ, এই দুটি যুদ্ধের গুরুত্বের পার্থক্য আলোচনা করো। পাঞ্জাবের শাসনকর্তা দৌলত খাঁ লোদি ইব্রাহিম লোদিকে সিংহাসনচ্যুত করার জন্য বাবরকে ভারতে আক্রমণের জন্য আমন্ত্রণ জানান। পাঞ্জাব দখল করার পর বাবর দিল্লির দিকে অগ্রসর হন। সুলতান ইব্রাহিম লোদি দিল্লির ৮০ কিলোমিটার দূরে পানিপথের প্রান্তরে বাবরকে বাধা দেন। এখানে উভয়ের মধ্যে যে যুদ্ধ হয় তা ইতিহাসে পানিপথের প্রথম যুদ্ধ, যেটা কিনা 1526 সালের 21শে এপ্রিল হয়েছিল, নামে বিখ্যাত বা খ্যাত। এই যুদ্ধে বাবরের সৈন্য ছিল মাত্র 12,000, কিন্তু ইব্রাহিম লোদির সৈন্য সংখ্যা ছিল প্রায় 40,000। এই অসম যুদ্ধেও শেষ পর্যন্ত বাবর জয়ী হন। যুদ্ধক্ষেত্রে ইব্রাহিম লোদি নিহত হন। মূলত রুমি যুদ্ধকৌশল, কামান ও বন্দুকের উপযুক্ত ব্যবহার, দ্রুতগামী ও দক্ষ অশ্বারোহী বাহিনী এবং সহজাত সমরদক্ষতা ও বাবরের ব্যক্তিগত সমর অভিজ্ঞতার সুষম সমন্বয়ের ফলেই ক্ষুদ্র বাহিনী নিয়েও বাবর এই যুদ্ধে জয়ী হয়েছিলেন। পানিপথের প্রথম যুদ্ধ ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। এই যুদ্ধে পরাজয়ের ফলে আফগান শক্তি ছত্রভঙ্গ হয়ে যায়। ডক্টর ত্রিপাঠী পানিপথের যুদ্ধ সম্পর্কে মন্তব্য করেছেন যে এই যুদ্ধ ছিল এক চূড়ান্ত ক্ষমতা নির্ণায়ক যুদ্ধ। পানিপথের যুদ্ধে জয়লাভের ফলে মুঘল সাম্রাজ্যের পতন হয়। এই সাম্রাজ্য তার বিশালতা ও আড়ম্বরে ও সংস্কৃতির দিক থেকে মুসলিম জগতের শ্রেষ্ঠতম প্রতিপন্ন হয়। পানিপথের জয়ের ফলে দিল্লি ও আগ্রার দরজা বাবরের সামনে খুলে যায়। ভারতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠার প্রথম ধাপ স্থাপিত হয়। বাবরের সামরিক শ্রেষ্ঠত্ব নিঃসন্দেহে প্রমাণিত হয়। বাবরের আগ্নেয় অস্ত্রের সম্মুখে ভারতীয় বাহিনী যুদ্ধ জয়ে অক্ষম, একথা প্রমাণিত হয়। অবশ্য পানিপথের যুদ্ধ জয়ের ফলে উত্তর ভারত কিন্তু বাবরের সম্পূর্ণভাবে পদানত হয়নি, বা একথা বলা যায় না। তখনও আফগান শক্তি বিভিন্ন অঞ্চলে প্রত্যাঘাতের চেষ্টা চালিয়ে যাচ্ছিল। রাজপুত শক্তি তখনও অটুট ছিল। আফগান শক্তির পতনের ফলে যে শূন্যতা সৃষ্টি হয়েছিল, রাজপুত শক্তি সেই শূন্যতা পূরণের চেষ্টা চালায়। এ প্রসঙ্গে রাসবুক উইলিয়ামস বলেছেন যে পানিপথের জয় দ্বারা সাম্রাজ্য স্থাপনের প্রথম পদক্ষেপ ঘটে। তখনও আফগান উপজাতি সমূহের বিরোধিতা ছিল মুঘল সাম্রাজ্যের সামনে প্রধান বড় বাধা। এবার দেখে নেওয়া যাক খানুয়া যুদ্ধের গুরুত্ব। বাবর যখন বিভিন্ন অঞ্চলের আফগানদের আধিপত্য ধ্বংস করার প্রস্তুতি চালাচ্ছেন, তখন মেবারের রানা সঙ্গ তার বিরুদ্ধে আক্রমণের জন্য প্রস্তুত হচ্ছেন। বাবরের ভারত আক্রমণের সময় রানা সঙ্গ তাকে সাহায্য করবে বলেছিলেন, কিন্তু তা করেননি। তার উপর রানা সঙ্গ বিভিন্ন রাজপুত নেতাদের ঐক্যবদ্ধ করে মুঘল বিরোধী শক্তি সংঘ গড়ে তোলেন। ফলে উভয়ের মধ্যে যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে। 1527 সালে 17ই মার্চ খানুয়ার প্রান্তরে রাজপুত ও মুঘল সেনাদের মধ্যে ঐতিহাসিক যুদ্ধ ঘটে, যা খানুয়া যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধেও অল্প সংখ্যক সৈন্যবাহিনী নিয়ে কামান ও বন্দুকের ব্যবহার ও রুমি কৌশল দ্বারা বাবর জয়লাভ করেন। খানুয়া যুদ্ধের গুরুত্ব ছিল সুদূরপ্রসারী। এই যুদ্ধের ফলে রাজপুত সংঘ, যা রানা সংঘ গড়ে তুলেছিলেন, তা ভেঙে যায়। রাজপুত শক্তি হীনবল হয়ে পড়ে। বাবর এক প্রবল শক্তির আক্রমণের সম্ভাবনার হতে রক্ষা পায়। রাজপুতগণ রানা সঙ্গের নেতৃত্বে দিল্লি দখলের যে পরিকল্পনা করেছিলেন, তা চূড়ান্তভাবে ব্যর্থ হয়। রানা সঙ্গের সহকারী রূপে আফগানরাও খানুয়া যুদ্ধে যোগ দেয়। সিকান্দার লোদির পুত্র ইব্রাহিম খান ছিলেন তাদের অন্যতম। রানা সঙ্গের পতনের ফলে তার সাহায্যে আফগান শক্তি পুনঃপ্রতিষ্ঠার আশাও দূর হয়। ভারতে মুঘল শক্তির ভিত্তি দৃঢ় হলে বাবর কাবুল হতে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত করেন। ভারতের ভাগ্যের সঙ্গে মুঘল শক্তি নিজেদের ভাগ্য চিরতরে যুক্ত করেন। ডক্টর কে দত্তের মতে খানুয়া যুদ্ধ ছিল ভারত ইতিহাসে নিশ্চিতভাবে এক চূড়ান্ত যুদ্ধ। রাসব্রুক উইলিয়ামস বলেছেন যে খানুয়ার আগে ভারত অধিকারের প্রশ্ন ছিল বাবরের দুঃসাহসিক জীবনের একটি উপাখ্যান মাত্র। এখান থেকে তার বাকি জীবনের জন্য এই লক্ষ্য ছিল একান্ত বাস্তব এবং প্রধান ঘটনা। দেখে নেব এই প্রশ্নের শেষ প্যারা। তাই অবশেষে বা সবশেষে কথা বলতে পারি যে, বলা যায় যে বাবর পানিপথের প্রথম যুদ্ধে ভারতের মাটিতে মুঘল সাম্রাজ্যের যে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন, খানুয়া যুদ্ধের মাধ্যমে সেই ভিত্তিপ্রস্তরের উপর শক্ত দেয়াল তুলতে সক্ষম হয়েছিলেন। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। আজকের প্রশ্নের উত্তরটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। পারলে প্লিজ একটি লাইক করো।